জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের কথা জানাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া 3টি দেশের সরকার প্রধানের সঙ্গেও বৈঠক করবেন তিনি। আমাদের কথার আজকের আয়োজন, আজ এ নিয়েই সঙ্গে আছি আমি কিশোর জাহান। সাধারণ মানুষের ভাবনা শুনবো, তার আগে দেখব এ নিয়ে প্রচারিত একটি প্রতিবেদন। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মঙ্গলবার নিউ ইয়র্কে পৌঁছবেন। এই সফরে অন্তর্বর্তী সরকারের আরও 2 জন উপদেষ্টা সহ মোট সফরসঙ্গী মাত্র 57 জন, যা বাংলাদেশের বিগত সরকার প্রধানের সফরসঙ্গীর সংখ্যার তুলনায় অনেকটাই কম। স্বাভাবিক সময়ে 344-335 এই ছিল সংখ্যা 73তম এবং 74তমতে। কোভিডের সীমাবদ্ধতার মধ্যেও 76তমতে 108 জন, 77তমতে কোভিড সীমাবদ্ধতার মধ্যেও 138 জন এবং কোভিড পরবর্তী ব্যয় সংকোচন বলা হচ্ছিল যখন, তখনও 146 জনের ডেলিগেশন গেছে। জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তির সুবর্ণ জয়ন্তী এবছর, তাই 24 সেপ্টেম্বর ডক্টর ইউনূস যখন নিউ ইয়র্কে পৌঁছবেন সেদিনই বাংলাদেশ একটি উচ্চ পর্যায়ের সংবর্ধনার আয়োজন করেছে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং জাতিসংঘের কর্তারা উপস্থিত থাকবেন। সাধারণ পরিষদ অধিবেশনের বিতর্কে ডক্টর ইউনূস তার ভাষণে বাংলাদেশের বাস্তবতা ও ভবিষ্যৎ পরিকল্পনা জানাবেন। এছাড়া এবার রোহিঙ্গা বিষয়ক আরেকটি বিশেষ ইভেন্ট আয়োজন করেছে বাংলাদেশ। এই সফরটার গুরুত্ব প্রধানত এই যে আমাদের এখানে একটি বড় রাজনৈতিক পরিবর্তন হয়েছে, সে সম্বন্ধে যাতে কারো কোনো মনে দ্বিধা সংকোচ না থাকে, আমার বিশ্বাস নাই তেমন, আমরা বিশ্ব সম্প্রদায়কে অবহিত করা। অধিবেশনের সাইডলাইনে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকের কথা শনিবার রাতে নিশ্চিত করেছে কূটনৈতিক সূত্রগুলো। যদিও শনিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সফর নিয়ে সংবাদ সম্মেলনে শুধুমাত্র পাকিস্তান, নেদারল্যান্ডস ও নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা নিশ্চিত করা হয়েছিল। এর বাইরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন, জাতিসংঘের মহাসচিব, মানবাধিকার কাউন্সিলের প্রধান ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট সহ অনেকেই দেখা করবেন ডক্টর ইউনূসের সঙ্গে। বৈঠক হতে পারে ইতালির প্রেসিডেন্ট ও কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গেও, পছন্দ হোক বা না হোক। তবে ডক্টর ইউনূসের নিউ ইয়র্কে পৌঁছানোর দিনেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর শেষ হয়ে যাবে বলে তাদের মধ্যে দেখা হওয়ার সম্ভাবনা কম। এই কারণে দেখা হচ্ছে না বা উনি দেখা করবেন না, আমার তা মনে হয় না, কারণ আসলেই তো যেহেতু ওভারল্যাপ করছে না টাইম, দেখা হওয়া কঠিন। 2 সরকার প্রধানের দেখা না হলেও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিশ্চিত। জয়শঙ্কর সাহেবের সাথে আমার দ্বিপাক্ষিক সভা হবে, এটাই এখন পর্যন্ত প্রোগ্রাম। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ রিপোর্টটি দেখলাম, এবারে শুনবো সাধারণ মানুষের কথা। কেউই আসলে এটা ডিজার্ভ করে না যে কোনো রাষ্ট্র তার সাধারণ জনগণকে অত্যাচার করবে বা তার মতামতটা আটকায় দিবে, কথা বলার রাইটসটা দিবে না। সো এটা আমি মনে করি যে যত রিচটা বাড়বে তত গ্লোবালি এইটা সবাই বুঝতে পারবে যে এটা এরকম করা উচিত না, কারণ অনেক কিছুই ঘটে গেছে যেটা উচিত না। এবং এইটা মনে করেন যে আমি মনে হয় যে 15 বা 20% অফ দ্য পিপল অ্যারাউন্ড গ্লোবালি জানে, এর বেশি জানেই না হয়তো। তো এটা অবশ্যই জানা উচিত আমি মনে করি। আমাদের দেশের স্টুডেন্ট তারা যে স্যাক্রিফাইস করেছে এবং যে তাদের যে কার্যক্রমে অব্যাহত রেখেছে এবং অবিরামভাবে প্রতিটা পদক্ষেপে তারা যে তাদের ভূমিকা রেখেছে, এটা কিন্তু সেখানে তিনি প্রস্তাব করতে পারেন এবং জানাতে পারেন। এর মাধ্যমে কিন্তু আমাদের দেশের যে গৌরব, যে উজ্জ্বল যে ইতিহাসটা, এটা প্রকাশ হতে পারে। আমার মনে হচ্ছে এটা যৌক্তিক বিষয়, কারণ হচ্ছে বাংলাদেশের শিক্ষার্থীরা বা অন্যান্য মানুষ, পেশাজীবী মানুষ, যারা যে চেতনাকে ধারণ করে আন্দোলনটা করেছে বা পেশিবাদের বিরুদ্ধে যে অভিযান চালিয়েছে, সেক্ষেত্রে এই বিষয়টা যাতে পৃথিবী জানে এবং আমাদের যে স্যাক্রিফাইস, আমাদের আত্মত্যাগ, এটা অবশ্যই পৃথিবীকে জানানো উচিত। তো এটা বিশ্ববাসী জানানোর মাধ্যমে অন্যান্য বিশ্বের যে সকল ফ্যাসিস্ট সরকার রয়েছে তারা হয়তো সচেতন হবেন, তারা হয়তো এটা থেকে শিক্ষা নেবে যে জনগণের উপর স্বৈরাচারী যে শাসন ব্যবস্থা কায়েম করলে এটা জনগণ কখনোই মেনে নেয় না। দীর্ঘদিন পরে হলো সেটার যে একটা বিস্ফোরণ বা অভ্যুত্থান ঘটার যে চান্স থাকে সেটা অবশ্যই ঘটবে। এখন আমাদের সময় হচ্ছে ঐক্যবদ্ধ থাকার এবং আমরা যে স্বাধীনতা, এতগুলো প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করলাম, সেই স্বাধীনতা যাতে কোনোভাবেই নস্যাৎ না হয়ে যায় সেই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। কারণ যেহেতু আমরা স্বাধীনতা অর্জনের পরে যদি আমরা সেই স্বাধীনতা ধরে রাখতে না পারি, তাহলে এই স্বাধীনতার কোনো সুফল আমরা কিন্তু পাবো না।
এবং এটা এতগুলো প্রাণ যে গেল, এতগুলো মানুষ যে পঙ্গু হয়ে গেল, তাদের সুচিকিৎসারও ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের ৭৯তম অধিবেশনে যোগদানের জন্য নিউ ইয়র্কে যাচ্ছেন। সেখানে তিনি বাংলাদেশের সম্প্রতি ঘটে যাওয়া ছাত্র জনতার অভ্যুত্থানের বিষয়টিও তুলে ধরবেন। এ বিষয়ে জানব সাধারণ মানুষের অনুভূতি। দর্শক, আমি মাঝারুল ইসলাম মাসুম গাজীপুর থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের প্রতি অনুরোধ থাকবে, জাতিসংঘ অধিবেশনে যোগদানকালীন সময়ে বাংলাদেশের বিগত স্বৈরশাসনের অবসান উনি জাতিসংঘের কাছে উপস্থাপন করবেন, যেন বিশ্ববাসী এটা সুষ্ঠু বিচার এবং ইয়ার জন্য তাকায় দেখে থাকে আমাদের দেশে কী ঘটছে বিগত দিনগুলোতে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি জাতিসংঘে যাবেন। আমাদের দেশের বিগত স্বৈরশাসকের ১৭ বছরের ইতিহাস, গুম খুন নির্যাতন, আয়নাঘরের ইতিহাস, মানবাধিকার লঙ্ঘনের সকল ইতিহাস তুলে ধরবেন এবং সকল বাংলাদেশের ১৮ কোটি নাগরিকের দাবি আমাদের প্রধান উপদেষ্টার কাছে, উনি যেন এই স্বৈরশাসকের বিচার করে এদেশ থেকে যান। আগামী দিনে আমাদের ডক্টর ইউনূস জাতিসংঘ যাচ্ছেন। ওখানে জাতিসংঘের মধ্যে গত ১৬ বছরের ফ্যাসিস্ট সরকারের শত শত অপকর্ম, গুম খুন সব কিছু তুলে ধরবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে, সেটাও জাতিসংঘে তুলে ধরবেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব অত্যন্ত রিয়েলিস্টিক জেন্টেলম্যান। আমি আশা করতেছি বাংলাদেশের পক্ষ থেকে উনি একটা গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন, যেটা আগামী যে পার্লামেন্ট নির্বাচন হবে, পার্লামেন্ট নির্বাচন অত্যন্ত ফ্রি এবং ফেয়ার হবে এবং মাঠ পরিষ্কার করে একটা গঠনমূলক এবং নিরপেক্ষ নির্বাচন যেন দিতে পারে, আমরা সেটা জাতির কাছে প্রত্যাশা করছি। আমাদের কথার আজকে পর্বে দেশের সর্বত্র জেলা পঞ্চগড় থেকে আপনাদের সাথে আছি আমি সিদ্ধার্থ কর্মকার। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে দেশে ঘটে যাওয়া অভ্যুত্থানের কথা জানাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে কী ভাবছেন পঞ্চগড় সাধারণ মানুষ, জেনে নেব তাদের কাছ থেকে। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি জাতিসংঘের উদ্দেশ্যে ভাষণ দিবেন। সে ভাষণে অবশ্যই যেন এই যারা আহত হয়েছে, নিহত হয়েছে, এই সাময়িক প্রেক্ষাপটগুলো অবশ্যই যেন অধিবেশনে তুলে ধরে, বিশ্ববাসীর কাছে তুলে ধরে। সেই গণ অভ্যুত্থানে আমাদের যে বাণী, সেই বাণীগুলো আমাদের মানুষের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাগুলি জাতিসংঘে আমাদের নোবেল লরিয়েট, আমাদের সর্বোচ্চ সম্মানিত মানুষ সেটি বলবেন, নিঃসন্দেহে এটি আমাদের জন্য একটি গর্বের বিষয় হয়ে দাঁড়াবে। 17 বছরে আমাদের যেসব ঘটনা ঘটলো, হ্যাঁ, একটা বাকরুদ্ধকর অবস্থা, হ্যাঁ, সেগুলো আমরা কথা বলতে পারিনি। আমার মনে হয় এখন কথা বলার সুযোগ এসেছে এবং বিশ্ববাসীর কাছে এটা তুলে ধরার সময় এসেছে। জুলাই আগস্টের গণহত্যা, দমনপীড়ন, সেই গুম খুন অত্যাচারের বিরুদ্ধে তিনি বাংলাদেশকে তুলে ধরবেন। যে এটা আমাদের গোটা বিশ্বকে জানা উচিত। এজন্যই আগামী দিনে এই বাংলাদেশকে যেন আমরা বিশ্বের কাছে মডেল হিসাবে উপস্থাপন করতে পারি, এই নজির যেন হয়, ডক্টর ইউনূসের নেতৃত্বে যেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমাদের কথার আজকের আয়োজন আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে আমাদের কথায়, অন্য কোনো বিষয়ে শুনবো সাধারণ মানুষের ভাবনা। সে পর্যন্ত আমি কিশোর জাহান আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চোখ রাখুন এটি নিউজের পর্দায়।